সুপ্রিয় শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাস হতে আমি মোহাম্মদ খুরশাদ আলম তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পূর্বে রেওয়া মিল সংক্রান্ত অনেক প্রশ্নই আমরা অনলাইন ক্লাস দিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারছো। আজকে আমরা সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা কলম ও খাতা নিয়ে একটু প্রস্তুত থাকো এবং পাঠ্য বইটা যদি সামনে রাখো তাহলে মিলিয়ে নিতে তোমাদের জন্য সুবিধা হবে। চলো আমরা খতিয়ান সম্পর্কে পরবর্তী ধাপে আমরা যাই। দেখো এখানে খতিয়ান, আমরা খতিয়ানের সংজ্ঞাটা দিছি। প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক বহিতে লিপিবদ্ধ করে বিভিন্ন হিসাবগুলোকে পৃথক পৃথক শিরোনাম স্থায়ীভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময় শেষে ব্যবসায় দায় দেনা সম্পদ আয় ও ব্যয় জের বা ব্যালেন্স নির্ণয় করা হয়ে থাকে, তাকেই বলা হয় খতিয়ান। তাহলে আমরা জানলাম খতিয়ানটা কি। তাহলে খতিয়ান সম্পর্কে আমরা কিছু ধারণা নেই। যেহেতু আমরা নৈবিত্তিক আছে, নৈবিত্তিকের জন্য এই ধারণাগুলো থেকেও অনেকটি নৈবিত্তিক থাকে। আমরা দেখো খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। এখন নৈবিত্তিকে যদি তোমাকে বলা হয় যে খতিয়ানকে কি বলা হয়, তাহলে রাজা বলা হয়। তাহলে আমরা নৈবিত্তিকের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা আমরা পয়েন্ট শিখলাম। পরবর্তীতে দেখো খতিয়ান হিসাবের একটি পাকা বই। তাহলে নৈবিত্তিকে এইভাবে থাকতে পারে যে হিসাবের পাকা বই নিম্নের কোনটি, অথবা এইভাবেও থাকতে পারে মানে খতিয়ানকে কি বলা হয় থাকে, তাহলে হিসাবের একটি পাকা বই বলা হয়ে থাকে। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল। তাহলে খতিয়ান হলো আমরা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল। এবং এটারও নৈবিত্তিক এইভাবে থাকতে পারে যে লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি, তাহলে খতিয়ান। অথবা খতিয়ান কি মানে লেনদেনের একটি সর্বশেষ আশ্রয়স্থল। খতিয়ান দুই প্রকার, একটা হলো সহকারী খতিয়ান আর একটা হলো সাধারণ খতিয়ান। সহকারী খতিয়ানটা হলো আমরা দেনাদার পাওনাদার এর পৃথক পৃথক নাম অনুসারে যে খতিয়ান করা হয় এটাকে বলা হয় সহকারী খতিয়ান। আর সাধারণ খতিয়ানটা হলো মূলত প্রতিটি হিসাবের জন্য দেনাদার, মোট দেনাদার, পাওনাদার, মোট পাওনাদার এর খতিয়ান সহ ক্রয় বিক্রয় যা আছে সবগুলো আমরা এই সাধারণ খতিয়ান বলে থাকি। খতিয়ান উদ্বৃত্ত হতে প্রাপ্ত উদ্বৃত্ত দ্বারা আমরা রেওয়া মিলে প্রস্তুত করা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে রেওয়া মিল প্রস্তুত করতে হলে আমরা খতিয়ানের উদ্বৃত্ত দ্বারাই আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। খতিয়ান হিসাব চক্রের চতুর্থ ধাপ। আমরা যদি প্রশ্ন করি বা নৈবিত্তিক এরকম থাকে যে হিসাব চক্রের চতুর্থ ধাপ কোনটি, তাইলে আমরা চতুর্থ ধাপ হলো খতিয়ান। অথবা এইভাবেও থাকতে পারে যে খতিয়ান হিসাব চক্রের কততম ধাপ, তাইলে এটা আমরা চতুর্থ ধাপ। এবার দেখো খতিয়ান দুটি পদ্ধতিতে করা হয়, একটা হলো চলমান জ্যাক পদ্ধতি আর একটা হলো টিসওয়াক পদ্ধতি। আমরা যে এই খতিয়ান সম্পর্কে ধারণাটা দিলাম, আসলে এগুলো আমাদের নৈবিত্তিকের জন্য খুব জানার দরকার এবং প্রয়োজন। আমরা দেখি পরবর্তীতে খতিয়ান সম্পর্কে আরো কি আছে। এবার দেখো খতিয়ান করার পদ্ধতি সমূহ। তাহলে খতিয়ান পদ্ধতি হলো প্রথম চলমান জ্যাক ছক। তাহলে চলমান জ্যাক পদ্ধতি হলো যেই ছকের মাধ্যমে প্রতিটি লেনদেন হিসাবভুক্ত করার সাথে সাথে সংশ্লিষ্ট হিসাবের ব্যালেন্স বা জেড জানা যায়, তাকে বলা হয় চলমান জেড ছক। চলমান জেড ছকের একটা সুবিধা হলো মানে নির্দিষ্ট সময়ের শেষে ব্যালেন্স নির্ণয় করার জন্য অপেক্ষা করতে হয় না। প্রতিদিনের লেনদেনটা প্রতিদিনেই আমরা পুস্টিং দেওয়ার সাথে সাথে উক্ত হিসাবের জেড বা ব্যালেন্স আমরা জানতে পারি। তাহলে চলমান জেড ছকে মোট 60টি কলাম থাকে। কয়টি কলাম থাকে দেখো, 60টি কলাম থাকে। তাইলে আমরা এটাও নৈবিত্তিকের জন্য একটা প্রয়োজন যে চলমান জেড ছকে কয়টি মানে ঘর থাকে, তাহলে 60টি ঘর বা কলাম থাকে। এবার আমরা যদি একটু ছকের পরিচিতি দেই, তারিখ আমরা ডেবিট এবং ক্রেডিট দুটি দিক থাকা সত্ত্বেও কিন্তু চলমান জেড ছকে তারিখের কলাম একটি থাকে, যেহেতু প্রতিটি হিসাবের ডেবিট এবং ক্রেডিট তারিখ একই থাকে। বিবরণ ডেবিট ক্রেডিট দুটি পক্ষ থাকলেও কিন্তু বিবরণের কলাম একটাই থাকে। তাইলে আমরা জানলাম যে বিবরণের ঘরটার মধ্যে আমরা যে হিসাবটা করব উক্ত হিসাবটা বিপরীত হিসাবটা আমরা বিবরণে করে লিখব। সূত্র আমরা এটা সূত্রটা হলো আমরা সঠিকভাবে লেনদেন লিপিবদ্ধ হওয়ার এইগুলোর একটা টিক চিহ্ন দেওয়ার জন্য, কিন্তু আমরা এটা খালিই থাকে। এই জায়গার মধ্যে আমরা সূত্র দিতে পারি, খতিয়ান পৃষ্ঠও দিতে পারি। ডেবিট টাকা আমরা যে হিসাবটা যাবে তাই ডেবিট হবে, টাকাটা ডেবিট কলামে বসবো। যদি হিসাবটা ক্রেডিট হয় তাহলে ক্রেডিট টাকার ঘরে বসবো। এবার ব্যালেন্স আমরা দেখো এখানে দুইটা, একটা ডেবিট ব্যালেন্স একটা ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স হলো ডেবিটের টাকাটা যদি বেশি হয় ডেবিট ব্যালেন্স হয়, আর ক্রেডিটের টাকাটা যদি ক্রেডিট ব্যালেন্স মানে বেশি হয় ডেবিটের চেয়ে, তাহলে আমরা ক্রেডিট ব্যালেন্স হয়। আমরা দেখো এটা চলমান জেড ছকের নিয়মাবলী আমরা একটু দেখলাম, ছকটা দেখলাম, তোমরা একটু দেখে নাও, তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়েও দেখতে পারো। পরবর্তী আমরা ধাপে যাই।
দেখো খতিয়ানভুক্ত করার নিয়ম, এটা হলো চলমান জের ছক, যেহেতু আমরা করতেছি চলমান জের ছকের নিয়মাবলীর মধ্যে এটা আমি নিয়ে আসছি, তোমরা একটু দেখো। প্রতিটি লেনদেন একটি পক্ষ ডেবিট এবং অপর এক পক্ষ ক্রেডিট নামে দুটি পক্ষ জড়িত থাকে। হিসাবের প্রাথমিক বই জাবেদা হইতে দাখিলা সমূহকে পৃথকভাবে খতিয়ান সংশ্লিষ্ট হিসাব সমূহ স্থানান্তর করা হয়, তাকেই খতিয়ান বলা হয়। পূর্ব আমরা খতিয়ানের সংজ্ঞাটা দিয়ে আসছি, আবার এখানে দেখো আনছি। নিম্নে চলমান জের পদ্ধতিতে খতিয়ানভুক্তকরণে নিয়মাবলী আমরা একটু আলোচনা করব। যদি জাবেদায় কোনো হিসাব ডেবিট হয়, তবে খতিয়ানে সেই শিরোনামে হিসাবের তারিখ, সূত্র ও টাকার পরিমাণ ডেবিট কলামে লিখতে হয়। এক্ষেত্রে বিবরণের ঘরে জাবেদায় যেই লেনদেন মানে হিসাবটা ক্রেডিট হয়, ওই হিসাবটি আমরা বিবরণের ঘরে লিখতে হয়। যদি জাবেদায় কোনো হিসাব ক্রেডিট হয়, তবে খতিয়ানে সেই শিরোনামের হিসাবের তারিখ, সূত্র, টাকার পরিমাণ ক্রেডিট কলামে লিখতে হয়। এক্ষেত্রে বিবরণ ঘরে জাবেদায় ডেবিট হিসাবটি লিখতে হয়, অর্থাৎ যেই হিসাবটি খতিয়ান করা হয় তা উপরের শিরোনামে লিখতে হয় এবং বিপরীত হিসাবটি বিবরণের ঘরে লিখতে হয়। যেমন নগদের পণ্য ক্রয় করা হলো, জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার দেখো যদি আমরা নগদান হিসাব খতিয়ান করি, তাহলে হিসাবের শিরোনামে নগদান থাকবে, বিবরণের ঘরে আমরা ক্রয় লিখব। আমরা যদি ক্রয় খতিয়ান করি, তাহলে আমরা শিরোনামে ক্রয় হিসাব থাকবে আর বিবরণের ঘরে আমরা নগদান হিসাবটা থাকবে। এখানে যদি ক্রয় হিসাবের খতিয়ান হয়, শিরোনামে দেখো ক্রয় হিসাব এবং বিবরণের ঘরে নগদান হিসাব বসবে। আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। এবার আসো আমরা পরবর্তী ধাপে যাই। এবার আসো এখানে চলমান জের ছকে আমরা হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করাটা কিভাবে হয়, আমি তিনটা ভাগে ভাগ করছি। দেখো, একটা ক, যদি কোনো হিসাবের পূর্বের ব্যালেন্স না থাকে, মানে লেনদেনটা প্রথম, তাইলে ডেবিট পোস্টিং হলে ব্যালেন্স ডেবিট কলামে, আর ক্রেডিট পোস্টিং হলে ব্যালেন্স ক্রেডিট কলামে লিখতে হবে। যদি মনে করো পূর্বে কোনো ব্যালেন্স নাই, তাইলে আমরা কি করব, ডেবিট পোস্টিং হলে আমরা ডেবিট ব্যালেন্স কলামে লিখব, আর যদি ক্রেডিট পোস্টিং হয় তাহলে আমরা ক্রেডিট কলামে লিখব। খ নাম্বার, যদি কোনো হিসাবের ডেবিট ব্যালেন্স থাকে, ডেবিট পোস্টিং হলে পূর্বের ডেবিট ব্যালেন্সের সাথে যোগ করতে হয়। যদি ক্রেডিট পোস্টিং হয়, তবে পূর্বের ডেবিট ব্যালেন্স হতে বিয়োগ করে দেখাতে হয়। এটা হলো আমাদের পরবর্তী লেনদেনের হিসাব পোস্টিং দেওয়ার সময় আমাদের এটা মনে রাখতে হয়। আবার দেখো, আমরা এখানে ঘ নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কোনো হিসাবের ক্রেডিট ব্যালেন্স থাকে, মানে প্রথম পোস্টিংটা যদি ক্রেডিট ব্যালেন্স হয়ে যায়, তাহলে ক্রেডিট পোস্টিং হলে পূর্বের ক্রেডিট ব্যালেন্সের সাথে যোগ করতে হবে, ডেবিট পোস্টিং হলে পূর্বের ক্রেডিট ব্যালেন্স হতে আমরা বিয়োগ করতে হবে। তাইলে আমরা বুঝলাম যে চলমান জের ছকে জের নির্ণয় করার যা আমরা ব্যালেন্সটা পূরণ করার জন্য আমরা কিভাবে করব, তিনটা ভাগে আমি বিভক্ত করে তোমাদেরকে দেখাইছি। এবার আসো আমরা পরবর্তী ধাপে যাই। এবার আসো টি ছক। আমরা টি ছক খতিয়ানটা, যে ছকের ডেবিট পাশে 4টি কলাম থাকে, ক্রেডিট পাশে 4টি সহ মোট 8টি কলাম থাকে, এবং মোট 8টি কলাম সহ আমরা যে ছকটা টি এর মতো দেখতে দেখা যায়, তাকে বলা হয় আমাদের টি ছক খতিয়ান। তাহলে টি ছক খতিয়ানে দেখো, আমরা তারিখ, আমরা প্রতিটি লেনদেনের সাল, মাস, দিন ক্রমানুসারে আমরা লিখব। বিবরণে করে আমরা যে হিসাবটা করব শিরোনামে থাকবে, আমরা বিপরীত হিসাবটা আমরা বিপরীত পাশে বিবরণে করে লিখব। জাবেদা পৃষ্ঠা, যে পৃষ্ঠায় জাবেদাভুক্ত হয় ওই পৃষ্ঠার নাম এখানে লিখতে হয়। আর ডেবিট টাকা যদি ডেবিট হয় তাহলে টাকা ডেবিটে, আর যদি ক্রেডিট হয় টাকাটা ক্রেডিট করেই লিখতে হয়। তাহলে আমরা মোট টি ছকে ঘর পাইলাম কয়টা, 8টা। ডেবিট দিকে 4টা, ক্রেডিট পাশে 4টা, মোট 8টা ছক থাকে। এবার আসো আমরা পরবর্তী ধাপে যাই। এবার আসো গুরুত্বপূর্ণ বিষয়, ব্যালেন্স বাজেট। আমরা জানি প্রতিটি হিসাবের দুটি পক্ষ থাকে, একটা ডেবিট আর আরেকটা থাকে ক্রেডিট। প্রতিটি হিসাবে দুটি পক্ষে যেমন ডেবিট ক্রেডিট থাকে, এই ডেবিট ও ক্রেডিট পাশের যোগফলের পার্থক্যকে বলা হয় ব্যালেন্স বাজেট। এবার ব্যালেন্স বাজেট দুই প্রকার, যথা একটা ডেবিট জেট আর একটা হলো ক্রেডিট জেট। আমরা দেখো ডেবিট জেট কি, ডেবিট পাশের যোগফল যদি ক্রেডিট পাশের যোগফল থেকে বেশি হয়, এক্ষেত্রে যে ব্যালেন্স নির্ণয় করা হয় তাকে ডেবিট ব্যালেন্স বলা হয়। লক্ষণীয় যে এই ডেবিট ব্যালেন্সটা আসলে মূলত ক্রেডিট দিকে ব্যালেন্স সিটি দিয়ে লিখতে হয়। আবার দেখো ক্রেডিট জেট, ক্রেডিট পাশের যোগফল যদি ডেবিট পাশের যোগফল থেকে বেশি হয়, এক্ষেত্রে যে নির্ণয় করা হয় তাকে ক্রেডিট জেট বলা হয়। ক্রেডিট জেট ডেবিট পাশে ব্যালেন্স সিটি লিখে আমরা উভয়ের যোগফল সমান করতে হয়। এই গেল আমাদের জেট। আমরা পরবর্তী নিয়মে দেখি কি আছে। টি ছকে জেট টানা নিয়ম, প্রথমে উভয় পাশের যোগফল নির্ণয় করতে হবে। ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফলটা আমরা আগেই কি করতে হবে, নির্ণয় করতে হবে। উভয় পাশের যোগফলের পার্থক্য বের করতে হবে, এই পার্থক্যটাই ব্যালেন্স। যেই পাশের যোগফল বেশি
ওই যোগফলটা উভয় পাশেই আমরা যোগফলের লিখতে হবে। পার্থক্যটুকু যে পাশে কম ওই পাশে লিখতে হবে এবং বিবরণাগারে লিখতে হয় যে ব্যালেন্স 3। তারিখ হবে চলতি মাসের শেষ দিন, আমরা যে মাসে হিসাব করি ওই মাসের শেষ দিন আমরা এটা লিখব। এবার উভয় পাশে যোগফলের নিচে সমান দুটি রেখা টেনে হিসাব বন্ধ করতে হয়। এবার বিপরীত পাশে পরবর্তী তারিখ লিখে ব্যালেন্স স্থানান্তর করতে হয় এবং বিবরণাগারে লিখতে হয় ব্যালেন্স বিডি। আমরা এই হলো আমরা টি শোকে জেড টানা নিয়ম। পরবর্তী ধাপে আমরা দেখি কি আছে। এবার আসে টি শোকে খতিয়ান করার নিয়মাবলী, কিভাবে আমরা খতিয়ানটা প্রস্তুত করব। প্রথমে প্রতিটি লেনদেন পক্ষগুলো অর্থাৎ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হবে। কোনটি ডেবিট কোনটি ক্রেডিট মনে মনে স্থির করতে হবে। যে হিসাবটি খতিয়ান করা হয় উক্ত হিসাবটি যদি ডেবিট হয় এক্ষেত্রে ক্রেডিট হিসাবটি ডেবিট পাশে বিবরণাগারে লিখতে হয়। আবার উক্ত হিসাবটি যদি ক্রেডিট হয় এক্ষেত্রে ডেবিট হিসাবটি ক্রেডিট পাশে বিবরণাগারে লিখতে হয়। অর্থাৎ যে হিসাবটি খতিয়ান করা হয় এর বিপরীত হিসাবটি বিপরীত পাশে লিখতে হয়। যেমন নগদে পণ্য বিক্রয় জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার নগদান হিসাবে বিক্রয় হিসাব ডেবিট পাশে আসবে, আবার বিক্রয় হিসাবে ক্ষতি মানে নগদান হিসাব ক্রেডিট পাশে লিখতে হবে। অর্থাৎ আমরা যে হিসাবটা করব এটা শিরোনামে থাকবে আর বিপরীত হিসাবটা ডেবিট ক্রেডিট দিকে যাবে, ক্রেডিট হলে ডেবিট পাশে আসবে। এই হলো আমাদের কৃষকে খতিয়ান করার নিয়মাবলী। পরবর্তী ধাপে আমরা দেখি কি আছে। আমরা এখানে কিছু পূর্ণ রূপ আছে যা আমরা নৈতিকের জন্য জানার দরকার। যেমন সিডি এটা হলো ক্রেডিট ডাউন অর্থাৎ নিচে নিত, বিডি ব্রড ডাউন এটা হলো উপর থেকে আনিত, সিএফ ক্রেডিট ফরওয়ার্ড এটা হলো সম্মুখে নিত, আর বিএফ এটা হলো ব্রড ফরওয়ার্ড পিছন থেকে আনিত। অনেক সময় নৈতিকে আমরা থাকে যে বিএফ এর পূর্ণ রূপ কি, তাহলে এটা আমরা আসে, অথবা বিএফ এর অর্থ কি, তাহলে আমরা এটা আসে। তাহলে দেখা গেছে এগুলো আমাদের জানার দরকার নৈতিকের জন্য। এবার আসো আমরা পরবর্তী ধাপে যাই। আমরা এই অধ্যায়ে আমরা কি শিখলাম। আমরা খতিয়ান কি, খতিয়ানের প্রকারভেদ, খতিয়ান প্রস্তুত প্রণালী, ব্যালেন্স বা জেড কি, ও কত প্রকার ও কি কি, কিভাবে হিসাব পোস্টিং দিতে হয়, জেড টানার নিয়মাবলী, এবার ছকের নমুনা এবং সিডি অথবা বিডি এর পূর্ণ রূপ সহ অর্থ, চলমান জেড ছকে কয়টি ঘর থাকে, টি ছকে মোট কয়টি ঘর থাকে, এগুলো আমরা জানলাম। এবার আসো আমরা যাই। আমরা যেহেতু এই বিশ্বের একটা করোনা ভাইরাসের মহামারী আকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো আমাদের শিক্ষা খাত। আমাদের শিক্ষা খাত প্রায় 4 মাস ধরে আমরা স্কুল কলেজ সবই বন্ধ। আমাদের পাঠদান অনলাইনের মাধ্যমে আমরা করতেছি। তোমরা আমাদের সাথে প্রতিদিন যুক্ত থাকো। আমাদের এই ঠিকানাটা বা যেটা আমরা একটু হলো আমরা বিআরএসসি 2004 অনলাইন স্কুল, এটার মধ্যে গিয়ে আমাদের ক্লাসগুলোর সাথে সম্পৃক্ত থাকে এবং সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের আমরা পাই। এর জন্য আমরা একটু কষ্ট করে আমরা সাবস্ক্রাইব করে রাখবো। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা সৃজনশীল 1 নিয়ে আমরা উপস্থাপন করব। তোমরা একটু সবাই প্রস্তুতি নিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।